স্যার ডিসফাজিয়া থাকবে। হ্যাঁ, কি হয় মানে ব্যাপারটা কি হয় ইয়াতে অ্যাকালেশিয়া কার্ডিয়াতে? স্যার হাইপোমোটিলিটি ডিসঅর্ডার, ইসোফেগাসের লোয়ার স্ফিংক্টারটা রিল্যাক্স হয় না না, স্যার, লোয়ার ফেলিওর স্ফিংক্টার অফ রিল্যাক্স হয় না, রিল্যাক্সেশন হয়। কনস্ট্রিক্ট করে। আর হ্যাঁ, প্রক্সিমাল পার্টটা স্ফিংক্টারের প্রক্সিমাল পার্টটা ডাইলেটেড হয়ে যায় ডাইলেট যেহেতু হয়ে থাকে স্যার, লোয়ার পেরিস্টালসিস থাকে পার্টটা। না। তাহলে কি সিম্পটম নিয়ে আসে পেশেন্ট? ঠিক আছে, কি হয়? ডিসফেজিয়া থাকে, ঠিক না? ডিসফেজিয়া থাকে না? জি স্যার, ডিসফিজিয়া থাকে। ফার্স্টের দিকে স্যার লিকুইডের প্রতি থাকে, দেন হচ্ছে সলিডে। আর সলিডের ফার্স্ট টাইম লিকুইড, দেন টু সলিড নাকি? জি আর স্যার। কার্সিনোমা ইসোফেগাসে স্যার ফার্স্টে সলিড দেন লিকুইড। ঠিক আছে, আমরা একটু শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ছেলেদের কোনো শব্দ পাচ্ছি না। আসসালামু আলাইকুম। জি স্যার। আছো? কিছুটা আলাপ। এখানে কি ইয়ে লাগে? ইনভেস্টিগেশন কি বলতো? গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কোনটা? স্যার বেরিয়াম সলো এক্স-রে অফ এসোফেগাস। বেরিয়াম সলো এক্স-রে অফ বেরিয়াম এসোফেগাস সলো ইসোফেগাস। স্যার। স্যার তারপর কি পাওয়া যায় এখানে? ইসোফেগোস্কোপি, এন্ডোস্কোপি। হ্যাঁ, দেন আমরা ইসোফেগোস্কোপি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কি পাওয়া যায় এখানে? স্যার মার্ক ডায়ালেটেশন থাকে। স্যার মার্ক ডায়ালেটেশন অফ দ্য ইসোফেগাস থাকে। আর স্ফিংক্টারের অংশটা কনস্ট্রিক্টেড থাকে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এখানে ইরেগুলার ফিলিং ডিফেক্ট থাকবে না, জাস্ট কনস্ট্রিকশন থাকবে। আর প্রক্সিমাল অংশটা হিউজলি ডাইলেটেড থাকবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কার্সিনোমা ইসোফেগাসের সাথে এই ডিফারেন্সিয়েশনটা দুইটা এক্সরে ইয়ে করতে হবে, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করতে হবে। সেখানে বেরিয়াম সলো ইসোফেগাস করলে প্রক্সিমাল অংশটা এখন যেরকম দেখছো অনেক ডাইলেটেড না, এই দেখছো, এই যে অনেক ডাইলেটেড। প্রক্সিমাল পার্ট অফ স্ফিংক্টার ইসোফেগাসের লোয়ার পোর্শনটা ডাইলেটেড থাকে। আর তোমার যে কনস্ট্রিক্টেড এরিয়াটা সেই জায়গাটাতে কি হবে? ন্যারোড এরিয়াতে কোনো ইরেগুলার ফিলিং ডিফেক্ট থাকবে না, মানে খেয়ে গেছে, হ্যাঁ, কিছু ইটেন, রেড ইটেন এরকম এপিয়ারেন্স থাকবে না, প্লেন থাকবে কিন্তু কনস্ট্রিক্টেড থাকবে। আর কার্সিনোমা ইসোফেগাসে কি হবে? প্রক্সিমাল পোর্শনটা এত ডাইলেটেড থাকবে না। কারণ কি বলতো? ওখানে পেরিস্টালসিস থাকে, প্রক্সিমাল পাশে পেরিস্টালসিস থাকে, এখানে তো পেরিস্টালসিস থাকে না, এই জন্য বেশি ডাইলেটেড হয়ে যায়, ঠিক আছে? আর এই কনস্ট্রিক্টেড এরিয়াটা কি থাকবে? ইটেন, খেয়ে যাবে, ইরেগুলার ফিলিং ডিফেক্ট থাকবে এই জায়গাটা, ঠিক আছে? যাক, আমরা ওখানে গেলে আবার আলাপ করবো। তাহলে এটা ট্রিটমেন্ট কি বলতো? হ্যালো হ্যালো, না হয়নি, কে বলতে পারো? স্যার সার্জিক্যাল ট্রিটমেন্ট, মায়োটমি করা। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে স্যার হচ্ছে মডিফাইড হিলার্স অপারেশন। এইটাই বলতে হবে। ট্রিটমেন্ট হচ্ছে আসলে, কিন্তু ট্রিটমেন্ট যখন এস্টাবলিশড হয়ে যাবে ডায়াগনোসিস, এটা ট্রিটমেন্টই হচ্ছে মায়োটমি, মানে অপারেশন, সার্জারি। সেটা হচ্ছে আগে হেলার্স অপারেশন করতে, এখন মডিফাইড হেলার্স করা হয়। আর যেসব কেসগুলো ধরো অনেক এজ থাকে, অথবা হ্যালো, যেখানে অনেক বেশি বা আনফিট পেশেন্ট, অনেক সময় কি হয়, অনেক আনফিটেড, মানে পেশেন্ট অনেক আনফিট থাকে, এই ধরনের পেশেন্ট, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা
কি করি নিউমো ডাইলেটেশন, ওই যে বললো ও সেরকম কিছু করি, হ্যাঁ ডাইলেটেশন করি, বুজি দিয়ে ডাইলেট করে দেয় নিয়মো, অথবা হ্যাঁ মেটালিক ডাইলেটেশন করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই চলে গেলাম, এটা এটা খুব ইম্পর্টেন্ট বলে আমি আবার রিপিট করলাম, মনে থাকবে তো না? হ্যালো, জি স্যার, তাহলে ইনশাআল্লাহ আমরা মনে চলে, থাকবে। হ্যাঁ আর তুমি ইয়েটা মনে রাখবে, এই যে ছবিটা দেখালাম, কারণ তোমাদের যে কোনো অস্পিতে যে কোনো একটা কিন্তু আসতে পারে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ইয়ে হলো ফোর্সফুল ডাইলেটেশন করি আমরা। আচ্ছা, গ্যাস্ট্রিসোফেজিয়াল ইসোফেগা রিফ্লাক্স সম্বন্ধে জানো তো তোমরা? হ্যাঁ, রিফ্লাক্সটা একটু একটু শুনে রাখো, সেটা হলো due to decreased function of the lower esophageal sphincter thus permitting the regurgitation of the lower esophageal sphincter এর ফাংশন ডিক্রিজড হলে অনেক সময় কি হয়, আমাদের যে কন্টেন্ট গুলো, গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো হ্যাঁ রিগার্জিটেট করে, এটার বলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স। হ্যাঁ, এটার আদার কিছু কজ আছে রিফ্লাক্সের, সেটা হলো, তাহলে একটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যদি কোনো কারণে কি হয় ফাংশন ডিক্রিজড হয়, এটা আবার আরো কিছু কারণে এটা হয়, যেমন হায়াটাস হার্নিয়া যদি থাকে, স্ক্লেরোডার্মা থাকলে, আরেকটা হলো এক্সেসিভ ইউজ অফ টোবাকো আর অ্যালকোহল, এবং যে যে ড্রাগ গুলো তোমার রিল্যাক্স করে স্মুথ মাসল, সেটা বেশি বেশি ইউজ করে, যেমন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, এগুলি যারা বেশি বেশি ইউজ করে তাদের এরকম রিফ্লাক্স হতে পারে, ঠিক আছে। শুনতে পাচ্ছ এখন? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। আজকে কেন এত ডিস্টার্ব করছে? আচ্ছা, তো রিফ্লাক্সের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটার এফেক্টটা, বুঝছো? কি এফেক্ট হয়, কারণ এটা আমরা দৈনন্দিন মানে প্র্যাকটিসে আমরা খুব বেশি পাই যে কি এফেক্ট হয়। কমপ্লিকেশন, হ্যাঁ, আর এটা ট্রিটমেন্ট আসলে কিছু ট্রিটমেন্ট আমি পরে বলে দিচ্ছি, হ্যাঁ। এই এফেক্টটা বড়, এটা অনেক জায়গায় হয়, একটা হলো ইসোফেগাসে এফেক্ট করে রিফ্লাক্স হলে, তারপরে লাংস এফেক্ট করে, লেরিংস এফেক্ট করে, ইভেন ইয়ার কানে পর্যন্ত ইফেক্ট করে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি হয় ইসোফেগাসে, কি হয় রিপিটেড যদি রিফ্লাক্স হয়, এর ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, সেটা ইসোফ্যাগাইটিস হয়, তারপর ইসোফেজিয়াল মিউকোজাল ইরোশন হয়, হেমোরেজ হয়, ঠিক আছে। এটার কারণে অনেক সময় ইসোফেজিয়াল স্ট্রিকচার হয়ে যেতে পারে। তাহলে ইসোফেজিয়াইটিস, ইসোফেজিয়াল মিউকোজাল ইরোশন এন্ড ফাইনালি ইসোফেজিয়াল স্ট্রিকচার হতে পারে। আমি আগে পড়িয়েছিলাম বিনাইন স্ট্রিকচারের কারণ কি, সেটার একটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। আরেকটা হচ্ছে ব্যারেটস ইসোফেগাস, কি হয় নরমাল যে স্কোমাস এপিথেলিয়াম আছে সেটা রিপ্লেসড হয়ে যায় কলামনার এপিথেলিয়াম দ্বারা, এটা এক ধরনের মেটাপ্লাসিয়া, বুঝতে পারছো? এটা একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন ব্যারেটস ইসোফেগাস, মনে থাকবে। এটা কিন্তু জিজ্ঞেস করে ব্যারেটস ইসোফেগাস কি জিনিস, সেটা হলো রিপিটেড বা ফ্রিকুয়েন্ট ইসোফেজিয়া গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সের জন্য এটা কি হয়, একটা মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়, হ্যাঁ, লাইনিং এ, সেই স্কোমাস এপিথেলিয়াম will be changed to the columnar epithelium। পরে রেখে যাও, ইট ইজ প্রি ক্যান্সারাস কন্ডিশন, ঠিক আছে। আর লাংস এর ক্ষেত্রে কি হতে পারে বলতো? হ্যাঁ, অ্যাসপিরেশন নিউমোনিয়া খুব ইম্পর্টেন্ট, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়। লেরিংস এর ক্ষেত্রে লেরিনজাইটিস হয়, যেহেতু অ্যাসিড রিফ্লাক্স করে, সে অ্যাসিড কি করে সেখানে, ঠিক আছে। তারপরে আরো আরো অনেক কিছু হইতে পারে, যেমন কার্সিনোমা লেরিংস ইউজুয়ালি হয় না, কন্টাক্ট আলসার এবং গ্রেনুলোমা হইতে পারে, ঠিক আছে। তাহলে লেরিনজাইটিস বলে দেবো, লেরিংসে লেরিনজাইটিস করে, লাংসে অ্যাসপিরেশন নিউমোনিয়া করে, আর ইসোফেগাসে ইসোফেগাইটিস
এবং ব্যারেটস ইসোফেগাস। আচ্ছা, ইয়ার এর ক্ষেত্রে কি হয়? হ্যালো, ইয়ার এর ক্ষেত্রে কি হবে বলো তো? রিফ্লাক্সে হ্যালো otitis media উইথ ইফিউশন হয়। অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন রিফ্লাক্সের জন্য কি হয়? রিফ্লাক্স হয়ে ন্যাজোফেরিংস থেকে গিয়ে ইস্টিশিয়ান টিউব দিয়ে অনেক সময় ঢুকে যায়, বিশেষ করে বাচ্চাদের হয়। ঠিক আছে, মনে থাকবে তো না? এটা কিন্তু মনে রাখতে হবে, অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। আর লেটিং মানে মেইন কথাগুলো মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা আর এখানে আগাবো দাঁড়াবো না। দেন আমি আজকে এটা শেষ করে দিয়ে দেখি, সময় থাকলে আমরা একটু ইয়েতে চলে যাব, ডিসপেজিয়া অথবা ডিসপেজিয়া পড়িয়েছিলাম তোমাদেরকে আমরা। হ্যালো, শুনতে পাচ্ছো? জি স্যার। স্যার আলাদা করে তো ডিসফেজিয়া আলাদা পড়ানো হয়নি বোধহয়, এটার একটা চ্যাপ্টার আছে। আচ্ছা আমি দেখি যদি আজকে আর না হয় পরে, অথবা থাইরয়েড যেটা ইয়ে লাগে। তোমাদেরকে তো থাইরয়েড অ্যানাটমি পড়ানো হয়েছে বোধহয় না, একদিন আলাপ করেছিল। জি স্যার। আচ্ছা, এখন আসো নিওপ্লাজম অফ দি ইসোফেগাস, ভেরি ইম্পর্টেন্ট। নিওপ্লাজম যেহেতু আছে, নিওপ্লাজম স্টার্টিং ফ্রম বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট। বিনাইন নিওপ্লাজম কি হতে পারে বলো তো? রিফ্লাক্সের ট্রিটমেন্টটা কি হবে স্যার? রিফ্লাক্সের ট্রিটমেন্ট হলো, যেটা হলো তুমি এই যে কজ গুলো আমি বলেছিলাম কি, যে যারা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বেশি ইউজ করে, হ্যাঁ, তাদের মানে রিলেটেড যে কজ গুলো আছে সেগুলির ট্রিটমেন্ট করতে হবে। যেমন স্ক্লেরোডার্মা থাকলে স্ক্লেরোডার্মা ট্রিটমেন্ট করতে হবে, বেশি বেশি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যারা ইউজ করে কম ইউজ করতে হবে। হ্যাঁ, আর কিছু কিছু প্র্যাকটিস মানে লাইফস্টাইল ম্যানেজমেন্ট আছে, সেটা হলো ইলিভেশন অফ দি হেড অফ দি বেড এট নাইট, মাথা তুলে রাখা। বুঝতে পারছো? একটু উঁচু বালিশে শুবে এবং খাবার খাওয়ার সাথে শুবে না, অন্তত 2 to 3 আওয়ার্স। ঠিক আছে, বেড টাইম 3 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টা আগে খাবার খেয়ে ফেলবে, তাহলে কি হবে, ডাইজেস্ট হয়ে গেলে এটা বেশি স্টমাকে থাকবে না। এটা একটা। তারপরে আমরা এন্টাসিড জাতীয় ওষুধ দেই এবং ড্রাগস দ্যাট ইনক্রিজ দ্য টোন অফ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, যেমন মেটাক্লোপ্রোমাইড, এ ধরনের ওষুধ দেই। ঠিক আছে, আর ওই যে অ্যাভয়েডিং স্মোকিং, অ্যালকোহল, ক্যাফেইন এবং এন্টি রিফ্লাক্স সার্জারি করা যায়, এটা খুব বেশি করা হয় না। তুমি জাস্ট লাইফস্টাইল ম্যানেজমেন্টে বলবা যে ওই যে মাথা উঁচু করে শুবে, 2 থেকে 3 ঘন্টা আগে খাবে, অ্যান্টাসিড জাতীয় ওষুধ দিবে এবং যে ড্রাগ গুলো টোন বাড়ায়, যেমন মেটাক্লোপ্রোমাইড, হ্যাঁ, ইসোফেজিয়াল স্ফিংটারের টোন বাড়াবে, সেই মেটাক্লোপ্রোমাইড ইউজ করি। আর হলো H2 রিসেপ্টর তো দিতেই পারি। আর হচ্ছে অ্যাভয়েডিং দ্য স্মোকিং, অ্যালকোহল, ক্যাফেইন, এইসব জিনিসগুলো বেশি অ্যাভয়েড করবে। ঠিক আছে, আর সার্জারি লাগে, এটা এন্টি রিফ্লাক্স সার্জারি বলে, এটা নিশনস ফান্ডোপ্লিকেশন, এটা ইউজুয়ালি করা হয় না বলে যে একটা সার্জারির কথা বলার দরকার নেই, সার্জারি করি না আমরা। আচ্ছা ঠিক আছে। স্যার স্যার বলো। আমাদের দুজনে একটু স্যার ওয়েট করতেছে, নেট প্রবলেমের কারণে স্যার বের হয়ে গেছে, জয়েনই ছিল। বেনাইনের মধ্যে কি হয় বলতো? কি হতে পারে বেনাইন? যেহেতু স্মুথ মাসল, হ্যাঁ, কি লিওমায়োমা হতে পারে না? হ্যাঁ, হ্যালো, কি হতে পারে? বিনাইন টিউমার, পেপিলোমা হতে পারে, লিওমায়োমা ইজ দ্য মোস্ট কমন। ঠিক আছে, বিনাইন নিউপ্লাজম আর রেয়ার কম্পেয়ার টু ম্যালিগন্যান্ট, ইউজুয়ালি ম্যালিগন্যান্টই হয়। হ্যাঁ, আর বিনাইনের মধ্যে যেটা বললাম লিওমায়োমা ইজ দ্য মোস্ট কমন and amounts 2/3 of all benign neoplasm. Neoplasm সম্বন্ধে একটু জানতে হবে, সেটা হচ্ছে it arises from the smooth muscle and goes in the wall of the esophagus.
ইজ প্রডিউসড খুব তখন আমাদের ডিসপেজিয়া হয়, না হলে সাধারণত প্রথম দিকে এটা টের পাওয়া যায় না। আর জিনিসগুলো কিন্তু একই অনেকটা, হ্যাঁ, যেমন ইসোফেগাসের সিমটম বললেই হলো ডিসপেজিয়া চলে আসবে, এবং ইনভেস্টিগেশন বললেই বেরিয়াম সোয়ালো ইসোফেগাস অর এন্ডোস্কোপি এন্ড দেন বায়োপসি, এগুলি একেবারে কমন জিনিস, ঠিক আছে। আর ট্রিটমেন্ট তো কি করে, ট্রিটমেন্ট এটা লিওমায়োমা যেহেতু সার্জারি করে, এক্সিশন করে, কিভাবে থোরাকোটমি করতে হবে, যেহেতু ইসোফেগাসে থোরাকোটমি, বোঝো তোমরা থোরাকোটমি মানে কি? হ্যাঁ, থোরাকোটমি কি? স্যার থোরাকিক কেসটা স্যার কাটা হয়। ওপেন করা। ওপেন না করলে আমরা ইসোফেগাস বের করতে পারি, সেটা থোরাকোটমি করে তারপরে এক্সিশন করা। এটা বিনাইন টিউমার যেহেতু তেমন ইয়ে না। তাহলে সাইন সিমটম ইনভেস্টিগেশন, ঠিক আছে। আর মানে নিয়ার অ্যাবাউট একই রকম। তাছাড়া আরো কিছু হইতে পারে, বায়োপসি, যেটা লাইপোমা হইতে পারে না, ফাইব্রোমা হইতে পারে, যেহেতু হেমানজিওমা হইতে পারে। তাহলে কমন হচ্ছে লিওমায়োমা, আর আনকমনের মধ্যে লাইপোমা, ফাইব্রোমা, হেমানজিওমা, ঠিক আছে। আর বিশেষ কিছু দরকার নাই, হ্যাঁ। আর এই যে লাইপোমা টাইপোমা গুলো আছে না, খুব ছোট থাকে, হ্যাঁ, হেমানজিওমা, এগুলি আমরা অনেক সময় ইসোফেগোস্কোপের মাধ্যমেও কাটি, ঠিক আছে। মানে এন্ডোস্কোপিক ইসোফেগোস্কোপি আছে না, যেটা হলো ফ্লেক্সিবল ইসোফেগোস্কোপি করেও আমরা অনেক সময় এখন ইদানিং সার্জারি করা হয়, মানে একেবারে ওপেন না করে আমরা মাইক্রো সার্জারিও করতে পারি যদি ছোট থাকে। রিমুভাল, হ্যাঁ, করা হয়, এটা হলো ভিজিট দিয়ে করা থাকে। সেজন্য আমরা অনেক সময় যদি স্কোপ দিয়ে অ্যাপ্রোচ করতে পারি, তাহলে আমরা এক্সিশন করতে পারি, মাইক্রো সার্জারি করতে পারি থোরাকোটমি ছাড়া, ঠিক আছে। যদি সাইজ ছোট থাকে, আর বড় হয়ে গেলে অবশ্যই থোরাকোটমি করতে হবে। তাহলে কার্সিনোমা ইসোফেগাস কি হবে বলতো, কোন টাইপের ইয়ে হয়? হ্যালো, কার্সিনোমা ইসোফেগাস এটা কোন টাইপের কার্সিনোমা হবে? এডিনোকার্সিনোমা না স্কোমাস সেল কার্সিনোমা? স্কোমাস সেল কার্সিনোমা। স্কোমাস সেল কার্সিনোমা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো ইনসিডেন্স কি, ইসোফেজিয়াল কার্সিনোমা ইজ হাই, চায়নাতে কিন্তু খুব বেশি হয়, মানে যাদের নাক বোচা যারা আর কি, হ্যাঁ, মানে চায়না এবং জাপানে শুধু ইসোফেজিয়াল কার্সিনোমা না, আর কি হতে পারে বলতো? চায়নাতে আরেকটা কার্সিনোমা বেশি হয়, তো পড়িয়েছে কিনা জানি না, নোজে কি হয় বলতো? ন্যাজোফেরেঞ্জিয়াল কার্সিনোমা, ঠিক আছে, ন্যাজোফেরেঞ্জিয়াল কার্সিনোমা। তাইলে এটা মনে রাখতে হবে যে ন্যাজোফেরেঞ্জিয়াল কার্সিনোমার পাশাপাশি কার্সিনোমা ইসোফেগাসও মোস্টলি হয় সেই চীন জাপানে বেশি। কারণ হচ্ছে ওরা স্মোকি ফিশ, একটা কথা বলে যে স্মোকি ফিশ যারা খায় বেশি, হ্যাঁ, রান্না না করে, হ্যাঁ, স্মোকি এবং স্মোকি খাবার যেগুলি, হ্যাঁ, পুড়িয়ে খায় যেগুলি, সেই খাবারগুলো যারা বেশি খায় তাদের এই ইয়েগুলো বেশি হয়, বিশেষ করে কার্সিনোমা কার্সিনোমা, যেটা ন্যাজোফেরেঞ্জিয়াল কার্সিনোমা, বুঝতে পারছো? এশিয়ায় 3 থেকে 6% অফ দি অল বডি ক্যান্সার, হ্যাঁ, অল বডি যে ক্যান্সার হয় তার মধ্যে 3 থেকে 6% শুধু কার্সিনোমা ইসোফেগাস। এশিয়া তো কম হয় না, 3 থেকে 6% যদি অল বডি ক্যান্সারের মধ্যে হয় তাহলে কম না। তাহলে চায়না, জাপান, ইউএসএসআর, বুঝতে পারছো? যাই হোক, এটা আগের শব্দ, এটা হলো রাশিয়া এবং সাউথ আফ্রিকাতে বেশি হয়। আর আমরা যেটা বলছিলাম যেটা হলো ইউজুয়ালি কি হয়, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর কি হতে পারে স্কোয়ামাস সেল কার্সিনোমা ছাড়া? এডিনোকার্সিনোমা হতে পারে, বুঝতে পারছো? এই দেখো, এই জিনিসটা আগে জানো, স্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ দ্য মোস্ট কমন,
93%, and others 3% is adenocarcinoma is also seen, but in the lower esophagus and maybe an upward extension of the gastric carcinoma. কিভাবে হয়? তুমি যখনই বলবা যে স্কোমাস সেল কার্সিনোমা এগুলো হয়, তাহলে আর কি হয়? তখন এডিনোকার্সিনোমা যখন বলবা তখন বলবা যে বলবে যে এখানে তো স্কোমাস সেল কার্সিনোমা লাইনি, তো সেখানে এডিনোকার্সিনোমা কিভাবে হয়? তাহলে বলতে হবে যে ইউজুয়ালি ইট ইজ দ্য এক্সটেনশন অফ দি গ্যাস্ট্রিক কার্সিনোমা। ঠিক আছে? আচ্ছা, এখন এটিওলজি কি, কিভাবে হয় এই স্কোমাস কার্সিনোমা বা কার্সিনোমা ইসোফেগাস? মানে ক্যান্সারের তো আসলে এটিওলজি নাই, হ্যাঁ, এক্সাক্ট এটিওলজি নো ক্যান্সার, হ্যাঁ, এক্সাক্ট ইটিওলজি কোন ক্ষেত্রে বের করা যায় না। কিছু রিলেটেড কিছু ইটিওলজি, এটা হলো স্মোকিং এবং অ্যালকোহল কনজাম্পশন। স্মোকিং এবং অ্যালকোহল কনজাম্পশন আর হাই রিস্ক ফ্যাক্টরস, হ্যাঁ, and so more some particular dietary habit. ওই যে স্মোকি ফিশ যারা বেশি খায়, অনেক বেশি মাসা আর কি, যেটা হ্যাঁ বেশি যেগুলি বেশি বেশি খায়, যারা মশলা, হ্যাঁ মশলা বেশি যারা গুরুপাক খাবার খায় তাদেরও কিন্তু একটা চান্স থাকে। এটা কি করে? ইরিটেশন করে। স্মোকিং অ্যালকোহলও তো বেশি বেশি ইরিটেশন করে, ইসোফেগাসের গায়ে কি করে? লোকাল ইরিটেশন করে। In India, and high incidence is associated with tobacco chewing and the smoking. About 5% of the esophageal cancer arise in the pre-existing pathological lesions, such as the benign stricture. এই জিনিসটা মনে রাখতে হবে, হ্যাঁ। কিছু কিছু প্রি-এক্সিস্টিং প্যাথোলজিক্যাল কন্ডিশন যাদের থাকে তাদের এই কার্সিনোমা ইসোফেগাস হওয়ার সুযোগ বেশি থাকে। সেটা কি? প্রি-এক্সিস্টিং কন্ডিশন গুলো কি কি বলতো? একটা হলো যাদের বিনাইন স্ট্রাকচার থাকে, যাদের হায়াটাস হার্নিয়া থাকে, যাদের কার্ডিয়াক অ্যাকালিয়েশিয়া থাকে, আবার ডায়াবেটিকুলাম থাকে। হ্যালো, আরেকটা হলো পামার ভিনসন সিনড্রোম। স্যার আমাদের কয়েকজনের নেট ডিস্টার্ব করাতে ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, ওরা ওয়েটিং এ আছে, একটু কষ্ট করে অ্যাকসেপ্ট। আচ্ছা, তাহলে এই প্রি এক্সিস্টিং কন্ডিশন গুলো 5% ক্ষেত্রে প্রি এক্সিস্টিং কন্ডিশন গুলো কাজ করে কার্সিনোমা। সেগুলি কি কি? যদি বিনাইন স্ট্রাকচার থাকে, হায়াটাস হার্নিয়া থাকে, কার্ডিয়াক অ্যাকালিয়েশিয়া থাকে, এন্ড অ্যানাদার পামার ভিনসন সিনড্রোম ইজ অ্যানাদার প্রিডিসপোজিং ফ্যাক্টর। এই কথাগুলো কিন্তু তোমাদের জানতে হবে। কার্সিনোমা ইসোফেগাস কিন্তু ভাইবাতে এবং অস্পিতে ফ্রিকোয়েন্টলি থাকবে। ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, হ্যাঁ, তাহলে তুমি স্মোকিং, অ্যালকোহল, তারপরে প্রি এক্সিস্টিং কন্ডিশন গুলো, আর হচ্ছে পামার ভিনসন সিনড্রোম মনে থাকবে তো। আর 93% is adenocarcinoma and squamous cell carcinoma, and other adenocarcinoma may be done, but it may be the extension. It is the extension of the gastric carcinoma. আচ্ছা, এখন আসো স্প্রেড কিভাবে হয়। তার আগে আমরা ফিচার গুলো দেখি। স্প্রেডটা একটু পরে পড়ি। ফিচার কি বলতো? ওই যে আমি যেটা বলেছি তোমাদেরকে, যে ফিচার গুলো মোটামুটি একই রকম, মানে ডিসফেজিয়া রিলেটেড। হ্যাঁ, তো সেই ডিসফেজিয়া কি হয়? আর্লি সিমটমস কি? দে ইনক্লুড দ্য সাবস্টার্নাল ডিসকমফোর্ট এন্ড প্রেফারেন্স অফ সফট অর লিকুইড ফুড। আর্লি সিমটম কি হয়? আর্লি সিমটম হবে ডিসকমফোর্ট বুঝাবে, ধরেই তো ডিসফেজিয়া হবে না, হবে? হ্যালো, ধরে কিন্তু ডিসফেজিয়া হয় না, হ্যাঁ। তাহলে আর্লি সিমটম হবে ডিসকমফোর্ট ফিল করবে এবং একটু একটু করে ডিসফেজিয়া শুরু হবে, হ্যাঁ। এন্ড প্রোগ্রেসিভ ডিসফেজিয়া এন্ড ইমাসিয়েশন, যেটা
ইমাসিয়েশন তো ক্যান্সারের জন্য হয়, যে কোনো ক্যান্সার। আরেকটা ইমাসিয়েশন কেন হয়? আরেকটা ডিসপেজিয়ার কারণে তার নিউট্রিশন মেনটেন হবে না, ঠিক আছে? প্রোগ্রেসিভ ডিসপেজিয়া এন্ড ইমাসিয়েশন। ডিসপেজিয়া ফার্স্ট টু লিকুইড সলিড দেন টু লিকুইড, ঠিক আছে? এটা তো আগে বলা হয়েছে, মনে আছে তো না? যেহেতু এটা একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন, সেজন্য এটা সলিড কে আটকাবে আর লিকুইড চলে যাবে। লিকুইড আটকাবে কখন? যখন একদম পুরাটা অবস্ট্রাকশন হয়ে যাবে। কিন্তু অ্যাকালেশিয়া কার্ডিয়াতে ঠিক উল্টা, ঠিক আছে? আর পেশেন্ট লুজেস দ্য ওয়েট এন্ড বিকামস ইমাসিয়েটেড, মনে থাকবে? দেন টু পেইন usually signifies the extension of the tumor beyond the esophagus. It is referred to BEC. ইসোফেগাস থেকে যদি আশেপাশে ছড়িয়ে যায় তখন, হ্যাঁ, মানে ওয়ালের বাইরে চলে যায়, তখন কিন্তু পেইন কমপ্লেন করতে হবে। এখন হচ্ছে অ্যাসপিরেশন প্রবলেম। আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই কার্সিনোমা ইসোফেগাস অ্যাসপিরেশন কেন হবে? খাবার তো যেতে পারছে না, আটকে আছে, এটার জন্য একটা হতে পারে, ঠিক আছে? রিগারজিটেশন হবে, সেখান থেকে লাংসে অ্যাসপিরেশন হবে। স্প্রেড অফ ক্যান্সার মে কজ দ্য লেরিঞ্জিয়াল প্যারালাইসিস। এটা হলো একটা কারণ, অ্যাসপিরেশনের একটা কারণ। আমরা বলেছি না যে রিফ্লাক্সের কারণে কি হয়? অ্যাসিড চলে আসে। অ্যাসিড চলে আসলে আমাদের কি হয়? অ্যাসপিরেশন হতে পারে। এটার কারণও হতে পারে, আমি খাচ্ছি কিন্তু যেতে পারছে না, সেটা অনেক সময় রিফ্লাক্স হয়ে উপরের দিকে আসলে অ্যাসপিরেশন হতে পারে। কিন্তু মোস্টলি অ্যাসপিরেশন হয় যখন লোকাল লেরিঞ্জিয়াল প্যারালাইসিস করে। হ্যাঁ, স্প্রেড অফ ক্যান্সার মে কজ দ্য লেরিঞ্জিয়াল প্যারালাইসিস। লেরিঞ্জিয়াল প্যারালাইসিস কিভাবে করে? হ্যাঁ, হ্যালো, নার্ভকে এফেক্ট করে, ল্যারিঞ্জিয়াল নার্ভ। হ্যাঁ, যেহেতু ইসোফেগাস কোন দিকে থাকে, ডানে না বামে থাকে? ইউজুয়ালি একটু লেফট সাইডে থাকে, বুঝতে পারছো? যেহেতু ইট ইজ কানেক্টেড টু কি কার্ডিয়াক এন্ড অফ স্টোমাক, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে বেশি এফেক্ট করে, বুঝতে পারছো? The speed of cancer may cause the laryngeal paralysis or fistula formation leading to cough, hoarseness of voice, aspiration pneumonia and finally medistenitis. Aspiration হয়ে medistenitis কিভাবে হয়? অ্যাসপিরেশন হয়ে তারপরে মেডিস্টেনিটিস হয়, ঠিক আছে? তাহলে তোমার সিম্পটমের মধ্যে ওই যে ডিসপেজিয়া রিলেটেড সিম্পটম গুলো নিয়ে আসবা, তারপরে প্রথমে ডিসকমফোর্ট, দেন প্রোগ্রেসিভ ডিসপেজিয়া। এখানে কি হোর্সনেস হতে পারে? হ্যাঁ হ্যাঁ, স্যার হোর্সনেস অফ ভয়েস হতে পারে? হোর্স হবে, কেন হবে? স্যার নার্ভকে যদি এফেক্ট করে সেক্ষেত্রে সেটার কারণে। দুইটা জিনিস, প্যারালাইসিস হয়েছে বলে হোর্সনেস হচ্ছে, প্যারালাইসিস বলেই কাফ কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট কাফ হবে না, ঠিক আছে? তখন কি হবে? অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে, ঠিক আছে? এখন স্প্রেডে আসো। স্প্রেডটা কিভাবে করে? হ্যাঁ, যে কোনো কার্সিনোমা করতে গেলে তোমাদেরকে কার্সিনোমার স্প্রেড বা এক্সটেনশন কিভাবে হয় সেটা জানতে হয়। সেটা হলো, একটা হলো ডাইরেক্ট, একটা হলো লিম্ফেটিক, হ্যাঁ, আর একটা ব্লাড বন্ড। ডাইরেক্ট কিভাবে হবে? ওই যে ডাইরেক্ট কিভাবে হলো একটু আগে যেটা আলাপ করলাম, সেটা কিন্তু ডাইরেক্ট ইয়েতে যখন গেল, হ্যাঁ, the lesion may fill the lumen and infiltrate the wall ইনফিলট্রেট করে ওয়ালের বাইরে যখন চলে যাবে তখন এটা হলো ডাইরেক্ট। it may spread to the adjoining structure, খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে এখানে, যেমন ট্রাকিয়া থাকে, ব্রঙ্কাস থাকে, অ্যাওর্টা থাকে, পেরিকার্ডিয়াম থাকে। হ্যাঁ, এই দেখো, ইনভলভমেন্ট অফ দি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কজেস দ্য অ্যাসপিরেশন প্রবলেম। এই যেটা বললাম তোমাদেরকে যে লেফট সাইডে থাকে, সেজন্য লেফট ব্রঙ্কাস বেশি, লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে বেশি এফেক্ট করে, অ্যাওর্টা, পেরিকার্ডিয়াম এবং ট্রাকিয়া। তাহলে লোকাল স্প্রেড কোথায় কোথায় হতে পারে? অ্যাওর্টাতে হতে পারে,
ব্রঙ্কাসে হতে পারে, অ্যাওর্টাতে, ব্রঙ্কাসে হতে পারে, ট্রাকিয়াতে হতে পারে, পেরিকার্ডিয়ামে হতে পারে, এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এফেক্ট করলে অ্যাসপিরেশন প্রবলেম করতে পারে। দেন লিম্ফ্যাটিক, লিম্ফ্যাটিক, ঠিক আছে, লিম্ফ্যাটিক স্প্রেডের মাধ্যমে লিম নোডে সেটা মেটাস্টেসিস হতে পারে, সেটা ডিপেন্ডিং অন দ্য সাইট অফ দি সার্ভাইকেল সাইট, মানে সার্ভাইকেল পার্ট। ইসোফেগাস তো সব জায়গাতেই আছে, সার্ভাইকেলে একটা অংশ আছে, তারপর থোরাসিক পার্টে আছে, ঠিক না? তো সেক্ষেত্রে এবং অ্যাবডোমিনাল পার্টে আছে, তো সেক্ষেত্রে অ্যাবডোমিনাল পার্টে যদি ইয়ে করে সেখানে সিলিয়াক নোড এফেক্ট করতে পারে। হ্যাঁ, নেকে যদি হয় তাহলে তাহলে আমাদের স্প্রেডটা লিম্ফেটিক কোথায় কোথায় হবে? ইসোফেগাসের কোন জায়গায় এফেক্ট করেছে তার উপর নির্ভর করে সার্ভাইকেল পার্টে হইতে পারে, মেডিস্টিনাল লিম্ফ নোডে হইতে পারে, এবং লোয়ার পার্টে হলে সিলিয়াক যে লিম্ফ নোড হয়, সিলিয়াক, হ্যাঁ, গ্রুপ অফ লিম্ফ নোড এফেক্ট করতে পারে। তো লিম্ফেটিক যে ইয়েটা স্প্রেড, আরেকটা স্প্রেড কি হবে বলো তো? তাহলে দুইটা স্প্রেড গেল, একটা লোকালটাই বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের আশেপাশে খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেগুলি কি কি? হ্যাঁ, ট্রাকিয়াতে স্প্রেড করতে পারে, ব্রঙ্কাসে, বিশেষ করে লেফট ব্রঙ্কাস করতে পারে, অ্যাওর্টাতে করতে পারে, ঠিক আছে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ হতে পারে, সে হচ্ছে লোকাল। আর কি কি বাকি আছে? আরেকটা কি হতে পারে স্প্রেড? ব্লাড বর্ন, ঠিক না? ব্লাড বর্ন কোথায় কোথায় হয় বলো তো? ব্লাড বর্ন সাধারণত কোথায় কোথায় হয়? এক একটা হয়। ব্লাড বর্ন সব জায়গায়, যেখানে যেখানে ব্লাড যায় সব জায়গায় হবে না, বিশেষ করে ইসোফেগাসের ক্ষেত্রে লাংসে হয়, ব্রেইনে হয়, এবং বোনে হয়, লিভারে হয়। লিভার, লাংস, বোন এবং ব্রেন, এটা মনে রাখতে হবে, কিন্তু এক এক কার্সিনোমা এক এক জায়গায় স্প্রেড করে, ঠিক আছে? কোথায় কোথায় হয়? লিভারে, লাংসে, এই দুইটা জিনিস। হ্যাঁ স্যার, একজন স্যার জয়েন করতে পারেনি স্যার। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের থ্রটের এই যেগুলি বেশি ইয়ে আর কি, মানে আমি ওই ইয়েকে বলছি যে পারভেজ যে পড়া ইয়েগুলো পড়িয়েছিল। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। ডক্টর পারভেজ যে পড়িয়েছিল সেই ইয়েগুলো যেগুলি খুব বেশি ফ্রিকোয়েন্টলি ধরা হয়, টনসিল, এডিনোটনসিল, এখানে কোনো গ্যাপ থাকলে তোমরা একে বলছে একটু রিপিট করতে ক্লাসটা, ঠিক আছে? আর কোনটা দরকার তোমাদের বলো তো? নোজে এরকম আছে? নোজ, হ্যাঁ, নোজে তো পড়ানো হয়েছে মোটামুটি, নোজ না? জি স্যার। আচ্ছা, স্যার ওই এরকম তুমি শর্টের গুলোই রিপিট হলে ভালো হয় স্যার, ওগুলোই বেশি দরকার মনে হচ্ছে, মানে রিপিট। কোনগুলো? মানে স্যার থ্রটের অ্যাডেনয়েড থ্রটের আমি বলেছি তোমাদের সামনে, এনাম যে ক্লাস নিবে, হ্যাঁ, এগুলি মনে হয় অনেক আগে পড়ানো হয়েছে। হ্যাঁ, নেক্সট ক্লাস কি স্যার নেবেন নাকি স্যার মাসুদ স্যার নেবেন? মাসুদ নেবে, আবার ওইভাবেই। হ্যাঁ, মাসুদ এর পরেরটা এনাম নিবে। হ্যাঁ, ঠিক আছে। এনামে আচ্ছা, এখন হলো কি অবস্থা? আচ্ছা, তাহলে আমরা স্প্রেড আরেকটা কি হইতে পারে? ব্লাড বর্ন কোথায় হয়? লিভার, লাংস, আর ব্রেইন এন্ড বোনে। হ্যাঁ, কার্সিনোমা ইসোফেগাসের এই চারটা জিনিস বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করবে বলো তো কার্সিনোমা ইসোফেগাস? হ্যালো হ্যালো ফলো করব, তারপর স্যার ইসোফেগোস্কোপি করব, বায়োপসি নিতে হবে। হ্যাঁ স্যার এন্ডোস্কোপি করব, বায়োপসি নিব।
ডায়াগনোসিস ইনভেস্টিগেশন কি আছে বলো তো? ডায়াগনোসিস করতে গেলে কিসের উপর কি কি নির্ভর করে আসলে না? স্যার ব্যারিয়াম সলো এক্স-রে প্রথমে তুমি সিমটম প্রথমে সিমটম ডায়াগনোসিস করতে গেলে সাইন সিমটম গুলো আগে ইয়ে করতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে কিসের উপর নির্ভর করে ডায়াগনোসিস শব্দটা যখন আসবে তখন চলে আসবে তিনটা জিনিস, হিস্ট্রি নিতে হবে, নিতে হবে, তারপরে হলো ইনভেস্টিগেশন। আর ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি কি করব বলো এটা? হ্যাঁ, ইনভেস্টিগেশনের মধ্যে বেরিয়াম সোয়ালো এক্স-রে বেরিয়াম ইসোফেগাস, সলভ, এইটা এক স্যার নম্বরে বলতে হবে। ইসোফেগাস্কোপি, আর স্যার ইসোফেগাস্কোপি, বায়োপসি। আরেকটা হচ্ছে ইসোফেগাস্কোপি করে এখন বেরিয়াম সলভ ইসোফেগাসে কি পাবা সেটা তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, তোমরা ওইটা লিখছো তো ওরুবাক্স প্লেক্সাসে যেটা, সেটাতে কি হয় অ্যাকালেশিয়া কার্ডিয়াতে যে ইয়ে হয়, মানে পেরিস্টালসিসটা যে কি হয়, পেরিস্টালসিস মুভমেন্টটা হ্যাম্পার হয়, ঠিক আছে? লস অফ পেরিস্টালসিস কেন হয় এটা বলে একটু আগে বলেছিলাম না, ডিজেনারেশন অফ দি গ্যাংলিয়ন অফ দি ওরুবাক্স প্লেক্সাস, এটা ওখানে হয়, ওইটার প্যাথোলজি কিন্তু ওইটা মেইন প্যাথোলজি, ঠিক আছে? আর এখানে কি হয়, সেজন্য ওখানে কি হয়, ডাইলিটেশন হয়ে যায়, যেহেতু ওরব্যাক্স ওখানে প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি থাকে না, সেজন্য ইয়ে হয়ে যায়। কিন্তু এখানে বেরিয়াম সোয়ালোতে কি হয়, ইট শোজ দ্য ন্যারো অ্যান্ড ইরেগুলার ইসোফেজিয়াল লুমেন, সেখানে লুমেনটা ন্যারো হয়ে যায় উইদাউট প্রক্সিমাল ডাইলেটেশন অফ দি ইসোফেগাস। এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, হ্যাঁ, উইদাউট প্রক্সিমাল ডাইলেটেশন অফ দি ইসোফেগাস, উইদাউট প্রক্সিমাল, এইটাই সেই জায়গা যেখানে ওরবেক্স প্লেক্সাসের ডিজেনারেশন থাকে না, সেজন্য ওখানে কিন্তু পেরিস্টালসিস থাকে, সেজন্য এটা অত ফুলে যায় না, এটা ল্যাক্স হয়ে যায় না, এটা যথেষ্ট শক্তই থাকে, সেজন্য অত বেশি প্রক্সিমাল ডাইলেটেশন থাকে না। আর নিচের অংশটা ওটার মতো ন্যারো হবে এবং এই ইরেগুলার ইসোফেজিয়াল লুমেন, এই জায়গাটা মনে রাখতে হবে তোমার। এটা মনে হয় কিছুটা মথ ইটেন বা কিছু একটা খেয়ে 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 রাখছে, এই জায়গাটা খেয়ে খেয়ে যাবে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস হচ্ছে, তাহলে বেরিয়াম সোয়ালো দুইটার মধ্যে ডিফারেন্সটা বারবার বলতেছি আমি, এটা মনে রাখবে, হ্যাঁ? আরেকটা হচ্ছে ইসোফেগাস্কোপি কি করে, ইসোফেগাস্কোপি কখন করি আমরা, সেটা হলো টু কনফার্ম দা ডায়াগনোসিস এবং বায়োপসি নেওয়ার জন্য ইসোফেগাস্কোপি করি, ইউজফুল টু সি দা সাইট অফ ইনভলভমেন্ট, কনফার্ম দা ডায়াগনোসিস, হ্যাঁ, কোন জায়গায় মানে একেবারে এক্সাক্ট লোকেশনটা বের করার জন্য, এক্সটেনশন বের করার জন্য, টু সি দা সাইট অফ ইনভলভমেন্ট, এক্সটেনশন অফ দি লেশন এন্ড টু টেক দা বায়োপসি, দ্যাট ইজ দা টু কনফার্ম দা ডায়াগনোসিস। সেখানে তো অন্য কিছু হইতে, লিওমায়োমা হইতে পারে, এটা হইতে পারে, সবগুলো সিমটমই তো কাছাকাছি, কিন্তু কনফার্ম করার জন্য আমরা তাহলে ইসোফেগাস্কোপি কেন করি আমরা কার্সিনোমা ইসোফেগাসে বলো তো? হ্যালো, স্যার সাইটটা লোকেট করার জন্য স্যার। এক্সাক্ট সাইট, হ্যাঁ, এক্সটেনশন অফ দি লেশন এন্ড টু কনফার্ম দা ডায়াগনোসিস বাই বায়োপসি, এই তিনটা জিনিস বলে দিবা, ঠিক আছে? ফ্লেক্সিবল যে ফাইব্রোঅ্যাপটিক ইসোফেগাস্কোপি, হ্যাঁ, অবভিয়েট টু নিড দা জেনারেল অ্যানেস্থেসিয়া। আমরা আগে তো মানে রিজিড ইসোফেগাস্কোপি অলওয়েজ হ্যাভ টু ডু আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, তার জন্য অ্যারেঞ্জমেন্ট লাগে, ইনভেস্টিগেশন লাগে, কিন্তু আমাদের যে ফাইবার অপটিক ইয়ে আসছে সেটার জন্য কিন্তু অ্যানেস্থেসিয়া লাগে না, হ্যাঁ, জাস্ট আমরা হ্যাঁ রুগীকে চেম্বারেই করতে পারি। তো এটা একটা ইম্পর্টেন্ট থিং, এটা তোমরা জেনো আর কি, যে রিজিড ইসোফেগাস্কোপিতে জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে, এটা তোমরা মনে রাখতে হবে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে রিজিড ইসোফেগাস্কোপ ছাড়া কাজও করা যায় না, সেটা হলো যদি ওই যে ফরেন বডি রিমুভ করার জন্য অনেক সময় লাগে, হ্যাঁ, বড় যদি ফরেন বডি থাকে। আচ্ছা, ব্রঙ্কোস্কোপি টু
hence they exclude the extension of the growth into the trachea and bronchi. Trachea এবং bronchi এ extension আছে কিনা তার জন্য আমরা অনেক সময় এই ব্রঙ্কোস্কোপিও করে দেখি, কিন্তু ব্রঙ্কোস্কোপি আসলে এক্সটেনশন বোঝার জন্য, কিন্তু এটা ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট না। ডায়াগনোসিস জন্য বেরিয়াম সলো এবং ইসোফেগোস্কোপি এটা বলে দিও। আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে সিটি স্ক্যান, এক্সটেনশন দেখার জন্য সিটি স্ক্যান করি, মানে সেটা লোকাল এক্সটেনশন অথবা কি বিয়ন্ড দা ইসোফেগাস আছে কিনা সেটার জন্য সিটি স্ক্যান ইউজফুল টু অ্যাসেস দ্য এক্সটেন্ট অফ দি ডিজিজ and nodal metastasis and also the nodal metastasis। একটা হচ্ছে সাইট এবং এক্সটেনশন বিয়ন্ড দ্য ইসোফেগাস, হ্যাঁ, আশেপাশে এরিয়াতে কোথাও এক্সটেনশন হয়েছে কিনা এটা দেখার জন্য। আর একটা হলো নোডাল মেটাস্টেসিস, ওই যে লিমফেটিক মেটাস্টেসিসটা বের করার জন্য আমরা সিটি স্ক্যান করি। তাহলে আমরা বেরিয়াম সলো, ইসোফেগোস্কোপি এন্ড সিটি স্ক্যান এই তিনটা জিনিস বেশি বলবা। তারপরে আরেকটা ব্রঙ্কোস্কোপি বলবা পরে। এই দেখো এখানে দেখো, এই যে ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ? স্যার Hello? আমাদের কয়েকজন দেখা ডিসকানেক্ট যাচ্ছে হয়ে না। গিয়েছিল স্যার। স্যার আমাদের আর কয়েকজন কখন? ডিসকানেক্ট হয়ে গিয়েছিল স্যার। ক্লাস তো শেষ রে। আচ্ছা দেখছি আমি, হ্যাঁ। আচ্ছা দেখো এই ছবিটা একটু দেখো, হ্যাঁ, দুইটা ছবির মধ্যে ডিফারেন্স দেখো। এই স্যার যে স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না এবার? না স্যার। আচ্ছা আমি দেখছি। এবার কি দেখতে পাচ্ছ? হ্যালো? না স্যার। না স্যার এখনো দেখা আচ্ছা একটু ওয়েট করো। Back to that. আচ্ছা এটাতে কি হয়, এটাতে ডাইলেটেশন, প্রক্সিমাল ডাইলেটেশন থাকে না, ন্যারোড এরিয়াটা। এবার কি আসছে? জি স্যার দেখা যাচ্ছে এখন। আমি দিচ্ছি। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়ার, হ্যাঁ, অনেক বড় একটা বস্তার মতো একেবারে প্রক্সিমাল এরিয়াটা, ন্যারোড এরিয়ার। এবং ন্যারোড এরিয়াটা দেখো একদম স্মুথ, ঠিক আছে, এখানে কোনো ইরেগুলার ইফেক্ট নাই। দেন কার্সিনোমা ইসোফেগাসের আমাদের কাছে আরো সুন্দর, এই দেখো এখানে কিন্তু এই যে ঠিক আছে, আর প্রক্সিমাল এরিয়াটা অত ডাইলেটেড না, ঠিক আছে। আমাদের কাছে যে এক্সরে আছে, আমরা যেটা তোমাদেরকে হয়তো ইয়েতে দিব হসপিতে, এটা আরো স্পষ্ট বোঝা যায়, ন্যারোইংটা আরো সুন্দর বোঝা যায়, ইরেগুলার ফিলিং ডিফেক্টটা আরো সুন্দর বোঝা যায়। বলতো কার্সিনোমা ট্রিটমেন্ট কি হতে পারে? যেহেতু এটা কার্সিনোমা, ক্যান্সার এবং একটা ল্যাক্স এবং ফ্লেক্সিবল একটা জায়গায়, সেটা ডেফিনেটলি যদি সার্জারি করে রিমুভ করা যায় সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। সেই সার্জারি কোথায়? সার্জারি অফ আপার 2/3 of the esophagus is difficult due to great vessels and involvement। সার্জারিটা বেশি করা হয় কোন দিকে বলতো?
কোন জায়গাটায় সার্জারি করার সুবিধা সেটা হচ্ছে লোয়ার থার্ডে। লোয়ার পার্ট। তো উপরের দিকে 2/3 difficult to grade vessels and involvement of the mediastinal nodes. Radiotherapy is the treatment of the choice. উপরের দিকে, বাট এখন আপার থার্ডে অনেক সার্জারি হয়, কিন্তু তোমরা যেহেতু এখন ইনিশিয়াল স্টেজে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, তোমরা বলবে যে সার্জারি ইজ প্রেফারেবল ফর দি লোয়ার থার্ড। কারণ হচ্ছে সেখানে এক্সপোজারের সুবিধা, হ্যাঁ, এক্সপোজ করার সুবিধা, প্লাস কি এটা রিপেয়ার করার সুবিধা। হ্যাঁ, তো সার্জারি আর উপরের দিকে তাহলে আমরা সার্জারিটা কম করি, ওখানে রেডিওথেরাপি প্রেফার করি। কেন সার্জারি কম করা হয়? যেহেতু দা হ্যাঁ কি ডিফিকাল্ট টু এক্সপোজ এন্ড গ্রেড ভেসেলস আছে এখানে, ইনভলভমেন্ট অফ দ্য মেডিস্টিনাল যে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার গুলো কি কি থাকে, ব্রঙ্কাস থাকে, ট্রাকিয়া থাকে, হ্যাঁ, সেগুলি থাকার কারণে এখানে সার্জারি করাটা ডিফিকাল্ট। এই জন্য আমরা অনেক সময় কি করি, রেডিওথেরাপি প্রেফার করি। সার্জারি ইজ দ্য preferred method of treatment of the lower 1/3. The affected segment with wide margin of esophagus is proximally and the fundus of the stomach distally can be excised. কোন কোন জায়গা দেখছো? স্টোমাকেরও একটা অংশ আমরা ফেলে দেই। The affected segment with a wide margin of esophagus proximally. Affected জায়গাটা তো ফেলবই, তারপরে স্কোমাস সেল কার্সিনোমার জন্য কমপক্ষে 2 সেন্টিমিটার আমরা মার্জিন ক্লিয়ারেন্স রাখি, মানে কার্সিনোমার পরেও 2 সেন্টিমিটার ফেলে দেই আমরা, বুঝতে পারছো? তো সেজন্য একটা যে জায়গাটা এফেক্টেড সে জায়গাটা তো ফেলবো, তারপরও প্রক্সিমাল একটা অংশ মিনিমাম 2 সেন্টিমিটার। আর ফান্ডাস অফ দি স্টোমাক ডিস্টালি ক্যান বি এক্সারসাইজড উইথ প্রাইমারি রিকনস্ট্রাকশন অফ দি ফুড চ্যানেল। তারপরে এটা রিকনস্ট্রাকশন করে দেয়, কি দিয়ে করে বলো তো? হ্যাঁ, কি দিয়ে করা যায়? অনেক সময় ইন্টেস্টাইনের কিছু অংশ দিয়ে এই জায়গাটা রিপেয়ার করা হয়, যেমন ইলিয়ামের থেকে কিছু। ইলিয়াম টিলিয়াম অনেক বড় না? হ্যালো, এই ক্ষেত্রে লাইনিং এপিথেলিয়াম আলাদা হয়ে যায় না? হয়ে গেল, কিছু করার না। মানে আমরা এখানে অনেক সময় কি করি, এক্সটেনশন করে, হ্যাঁ, ইসোফেগাস টেনে এনে আমরা অনেক সময় করে দেই, বুঝতে পারছো? যদি যথেষ্ট গ্রোথ যদি ছোট থাকে সেক্ষেত্রে এক্সটেনশন করলেই হয়ে যায়, আর না হলে অনেক সময় আমরা অন্য কোনো জায়গা থেকে এনে রিকনস্ট্রাকশন করি, ঠিক আছে? ইন অ্যাডভান্স লেশন অনলি পেলিয়েশন ইজ পসিবল। যেখানে কি হয়, অ্যাডভান্স লেশনে গ্রোথ অনেক বেশি হয়ে গেছে, তারপরে আশেপাশে ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে কি করতে হয়, আমরা পেলিয়েশন, সেক্ষেত্রে কি যে ফুড চ্যানেলটা চেঞ্জ করে দিই আমরা, ঠিক আছে? অল্টারনেটিভ ফুড চ্যানেল ক্যান বি প্রোভাইডেড বাই এ বাইপাস সার্জারি, তারপরে পার্মানেন্ট গ্যাস্ট্রোস্টমি করে দেই, হ্যাঁ, অথবা ইসোফেজিয়াল ইনটিউবিশন উইথ দ্য সেলেস্টেন বা মৌসানি বা বারবিন টিউব দিয়ে দেই। ইসোফেজিয়াল ইনটিউবিশন এটা কি, স্ট্যান্টিং করা, বুঝতে পারছো? ইসোফেগাস একেবারে বন্ধ হয়ে গেছে, আমরা এখানে একটা টিউব দিয়ে ইয়ে করে দেই, ঠিক আছে? অথবা একটা গ্যাস্ট্রোস্টমি করে দেই, উপরের অংশটা পুরোটাই বন্ধ, গ্যাস্ট্রোস্টমি করে আমরা খাওয়াই। কেমোথেরাপি ইজ ইউজড অনলি এ প্যালিয়েটিভ মেজার। আর কেমোথেরাপিও দিতে পারি আমরা অনেক সময়। তাহলে এই পেলিয়েশনটা কখন বলো তো? ডেফিনিট ট্রিটমেন্ট ইজ সার্জারি অর রেডিওথেরাপি and can be palliative, can be given palliation or palliative treatment কখন? যখন অ্যাডভান্স স্টেজে কিছু করার নাই, অনেক বেশি ছড়িয়ে গেছে, তখন আমরা পেলিয়েশন দিতে পারি। সেটা হলো গ্যাস্ট্রোস্টমি করে একটা আলাদা ভাবে খাওয়াতে পারি পেশেন্টকে, অথবা একটা বাইপাস অপারেশন করে দিতে পারি, ঠিক আছে? আর অনেক সময় কি করি, ইসোফেজিয়াল ইনটিউবিশন করি, এটা হলো সেলেস্টিন অর মৌসামি বারবিন অর সিমিলার টিউব, মানে স্ট্যান্টিং। এটা বলে দিও যে স্ট্যান্টিং করা, স্ট্যান্টিং বুঝো তো? জি হ্যালো, স্যার। মানে যে জায়গায় অনেক ইয়ে হয়ে গেছে, কনস্ট্রিক্টেড হয়ে গেছে, ওখানে একটা স্টিক ঢুকিয়ে দিই। অনেক সময় ইউরেটারে দেই আমরা, স্ট্যান্টিং করি অনেক সময়, হ্যাঁ,
ওই যে বাইক ডাকতে দেই, এরকম ইসোফেগাসে অনেক সময় আমরা স্টেন্টিং করি। হ্যাঁ, তো ঠিক আছে, মোটামুটি বুঝা গেছে। সাইন সিমটম ট্রিটমেন্ট বলতে পারবে না? জি হ্যালো, স্যার। কোথাও ঝামেলা আছে? আচ্ছা, আরেকটা জিনিস শেষ হলো, প্রগনোসিস। প্রগনোসিস কিন্তু ভেরি ব্যাড। 5 year survival is not more than 5 to 10%. কার্সিনোমা ইসোফেগাস হলে 5 থেকে 10%-এর বেশি মানুষ 5 বছরের বেশি বাঁচে না, যত ট্রিটমেন্টই করি। তাহলে 5 year survival is not more than 5 to 10%। এই কথা বুঝতে পারছো? 5 থেকে 10%-এর বেশি মানুষ 5 বছরের বেশি ইয়া হয় না। হ্যাঁ, থাক, তাহলে আমরা সামনের দিন কার্সিনোমা থাইরয়েড অথবা শুরু করবো। আজকে আর নতুন চ্যাপ্টার শুরু করলাম না। তাহলে ইসোফেগাস নিয়ে কোনো সমস্যা নাই তো আর? হ্যালো হ্যালো, পামার-ভিনসন সিনড্রোম কি পড়া লাগবে? পামার-ভিনসন এত ইম্পর্টেন্ট না। তোমাদের তো এটা লাগে, পামার-ভিনসন লাগে না বিভিন্ন কারণে? তোমাদের তো পড়া আছে কিছু। হ্যালো, তো ঠিক আছে, আজকে আজকে এখানেই শেষ করলাম। তোমাদের কোথায় পার্টিসিপেশন? তুমি পাঠিয়ে দিও আমাকে। হ্যাঁ, হ্যালো, জি স্যার। জি স্যার, আপনাকে পাঠিয়ে দিব। অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু কাজ করব। তো সামনের ক্লাস মাসুদ করবে। ইয়ার কতটুকু হলো তোমাদের? ইয়ার স্যার ইয়ারও তো শেষ আর কি স্যার, একটা ক্লাস আরেকটা বাকি আছে। আচ্ছা, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা। পরীক্ষা কিন্তু তোমাদের যে সাপ্লি, সিনিয়রদের সাপ্লি পরীক্ষা কিন্তু ডেট দিয়ে দিয়েছে। ডেফিনেটলি তোমাদের ডিউ টাইমে পরীক্ষা হবে ইনশাল্লাহ। মানে কিছু দেরি হলো তোমাদেরও পরীক্ষার হয়তো বা চলে আসবে। তোমরা হ্যাঁ প্রিপারেশন নাও ভালো করে, ঠিক আছে? জি স্যার। ওকে, আমি রাখলাম আজকে। হ্যাঁ, তুমি আমাকে পার্সেন্টেজটা পাঠিয়ে দিও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, পড়াশোনা করো, পড়াশোনা করো। ওয়ালাইকুম আসসালাম।